This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा। ফুটবলে অল আউট অ্যাটাকে গেলে কাউন্টার অ্যাটাকেরও ঝুঁকি থাকে। বিশ্ব ফুটবলের ভরা মরশুমে এদিন অ্যাটাক আর কাউন্টার অ্যাটাকের তেমনই কিছু ঝলক দেখা গেল সংসদে। शिवजी कहते हैं डरो मत डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। তড়িঘড়ি পাল্টা সুরটা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। विषय बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना गंभीर विषय है। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই শাসক বেঞ্চের কোরাসটা উচ্চগ্রামে বাজতে শুরু করে দেয়। বুমেরাং হতে চলা অস্ত্রটাকে পাল্টা ঘুরিয়ে দিতে সরব হন রাহুল গান্ধীও। नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। हिंसा की भावना को किसी धर्म के साथ जोड़ना और इस सदन में और संवैधानिक पद पर बैठे हुए व्यक्ति ने, मैं मानता हूं मान्यवर, उन्होंने इसकी माफी मांगनी चाहिए। ভাষণটা সংবিধান হাতে নিয়েই শুরু করেছিলেন রাহুল গান্ধী। তারপর সংসদে দাঁড়িয়ে কিছু ছবি দেখাতে গেলেন কেন? তালটা তো সেখানেই কাটলো। নাকি রাহুল গান্ধী চেয়েছিলেন তিল থেকে তাল হওয়ার সুযোগটাও করে দিতে? দেখুন, রাহুল গান্ধী গর্ব অনুভব করতেই পারেন। বিরোধী দলনেতা হিসেবে প্রথম বক্তব্য সেটা এমন বললেন যে প্রধানমন্ত্রীকে উঠে দাঁড়িয়ে তার জবাব দিতে হলো। তাই কি নাকি রাহুল গান্ধীর উপহারটা সানন্দে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আজ রাহুল গান্ধী সংসদে একটা ইস্যু তুলে ধরার চেষ্টা করলেন, আর তারপর কি দেখলাম? এটা আমার সেই লালমোহনবাবুর মতো লাফিয়ে পড়ে ইস্যুটাকে হাইজ্যাক করে নিলেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী কিন্তু শুরুটা ঠিকঠাকই করেছিলেন, সংবিধান দেখিয়ে বোঝাচ্ছিলেন যে বিজেপি সংবিধান বদলে দেওয়ার পথে এগোচ্ছে। এই প্রচার করেই তো এবার লোকসভা নির্বাচনে বেশ ভালো ফল করেছে কংগ্রেস। কিন্তু বক্তব্যের মাঝপথে হঠাৎই ঠাকুর দেবতা মনীষিয়ার ধর্মীয় ছবি দেখাতে শুরু করলেন। সংবিধানের সংশোধন ঘটিয়ে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটা কে ঢুকিয়েছিলেন? তার ঠাকুমা ইন্দিরা গান্ধী। আর তার নাতি সংসদে দাঁড়িয়ে ঠাকুর দেবতাদের ছবি দেখাচ্ছে। এ তো বিজেপির দুই হাতে বড় বড় দুটো ঘিয়ের লাড্ডু তুলে দেওয়ার মতো। যে ময়দানে বিজেপি খেলতে অভ্যস্ত, রাহুল গান্ধী তো সেই ময়দানটাই তৈরি করে দিলেন, সেই পিচ তৈরি করলেন। দেখুন, নেহরুপন্থী রাজনীতির বাহক তিনি, এটা সবাই জানেন, সেই জন্যই তো তার এত কদর। এবার তিনি যদি ঠাকুর দেবতার ছবি দেখাতে শুরু করেন তাহলে তো সেই সুযোগ বিজেপির কাছে পড়ে পাওয়া 14 আনার মতো। তারা সেই সুযোগটা ছেড়ে দেবে? আর তারপর সংসদে দাঁড়িয়ে রাহুল বললেন যারা নিজেদের হিন্দু বলেন তারাই হিংসা করে। একসঙ্গে পুরো জায়গাটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে চলে এলেন। রাহুল যে বিজেপিকে নিশানা করতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পারছি, এর মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু বিজেপি তারা প্রচার করার কি সুযোগ পেয়ে গেল? তারা প্রচার করার সুযোগ পেলেও রাহুল বলতে চেয়েছেন হিন্দুরা হিংসাশ্রয়ী। রাহুলের হয়তো মনে নেই, জানেন তো, যে 2010 সালে ঠিক একইভাবে গৈরিক সন্ত্রাস কথাটা বলেছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তিনিও উগ্র হিন্দুত্বকেই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু কি বুঝেছিল সবাই? বিজেপি ব্যাখ্যা করেছিল পি চিদাম্বরম সব গেরুয়াধারীকে সন্ত্রাসবাদী বলেছেন। আর তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্তব্যটা কিন্তু গিলতে হয়েছিল। ইতিহাস শিক্ষা দেয়, জানেন তো, ইতিহাসের একটা স্পাইরাল মুভমেন্ট থাকে, ঘুরতে ঘুরতে এগোয় ঠিক, কিন্তু মনে হয় যেন সেই বিন্দুতে ফিরছে। এই জন্যই ইতিহাসের সেই পুরনো পাকগুলোকে মনে রাখাটা খুব খুব জরুরি। আর চিদাম্বরম যে সুযোগটা পেয়েছিলেন
রাহুল গান্ধীর তো সেই সুযোগটাও প্রায় নেই বললেই চলে, কারণ তিনি যা বলেছেন তার একটা শব্দ ওই সংসদের ঘটনাপঞ্জির থেকে এখনও বাদ দেওয়া হয়নি। এবার ভবিষ্যতে কেউ যদি সংসদের লাইব্রেরিতে গিয়ে এই ভাষণগুলো পড়েন তাহলে তিনি কি দেখবেন রাহুল গান্ধী বলেছেন যারা নিজেদের হিন্দু বলে দাবি করে তারাই 24 ঘন্টা হিংসা করে। এবার তার কথা যদি অর্ধেক মুখে আর অর্ধেক পেটে থেকে যায় তাহলে সেটা বোঝার দেয় কি জনগণে? তাহলে এটা নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া নয়। অথচ দেখুন, নিট দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে লাগাতার দাবি জানিয়ে যাচ্ছে ইন্ডিয়া ব্লক। এবার এইরকম একটা সময় তারা একটা পড়ে পাওয়া একটা ইস্যু পেয়ে গেছিলো, আর সরকারকে এবার চাপে ফেলে দেওয়ার মতো সংখ্যা তো মোটামুটি তাদের কাছে রয়েছে। অন্তত একটা ইস্যুকে দাঁড় করিয়ে সেটা সরকারের ওপর চাপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তাদের হাতে আছে। কিন্তু বিজেপির হাতে উল্টে হিন্দুত্ব তুলে দিলেন রাহুল। এবার বলতো বিজেপির পায়। আর রাহুলপন্থীদের এখন অবস্থা দেখুন, কোথায় তারা আক্রমণ করবেন না তারা এখন নিজেদের গোল বাঁচাতে ব্যস্ত। নিশ্চয়ই তারা ভাবছেন যে কী প্রয়োজন ছিল বাবা ঠাকুর দেবতা টেনে আনা। ঠিক যেরকম ভরা লোকসভায় এর আগে একবার প্রধানমন্ত্রীকে আচমকা জড়িয়ে ধরে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন, প্রায় সেরকমই তো একটা সেম সাইডের মতো ব্যাপার হলো। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মোক্ষম সময় নাকি কর্ণের চাকা মাটিতে বসে গেছিল, তার পেছনে তো অভিশাপের একটা ভূমিকা ছিল বলে জানি। রাহুলের ক্ষেত্রে তার ক্ষেত্রে তো এসব কিছু নেই। তাহলে ফাঁকা হাইওয়েতে উঠলেই ব্রেক ফেল করে ডিভাইডারে গাড়িতে ধাক্কা মারাটা সেটা তিনি কি অভ্যাসে পরিণত করে ফেলেছেন, নাকি পাকা গুটি কাঁচানোটা তার সহজাত দক্ষতা? हिंदुओं का अपमान नहीं कर सकते, बहुत स्पष्ट बोला है उन्होंने बीजेपी के बारे में बोला है, उन्होंने बीजेपी के नेताओं के बारे में बोला है। অর্থাৎ কোনো জায়গায় গিয়ে প্রিয়াঙ্কা ওয়াদ্রা তিনি রাহুলের মন্তব্যটাকে ক্ষতি বলে ভাবছেন না, এবং তার মধ্যে কোনো ধোঁয়াশা বা বিতর্ক আছে এটাও ভাবতে চাইছেন না। ইনফ্যাক্ট তিনি কি ভাবছেন না তাতে খুব বেশি কিছু আসে যায় না, কারণ রাহুলের এই মন্তব্যে প্রিয়াঙ্কার এই মুহূর্তে অন্তত কোনো ব্যক্তিগত ক্ষতির সম্ভাবনা নেই। তিনি যদিও সামনে লড়ছেন উপনির্বাচন ওই কেরলের ওয়েনার থেকে, এবার সেখানে বিজেপির সংগঠন কিন্তু এতটা পোক্ত নয় যে এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে তারা বিরাট কোনো ফয়দা তুলে ফেলতে পারবে। আর ওখানকার জনবিন্যাসটাও এমন, তাতে রাহুলের এই বক্তব্যকে ব্যবহারও করতে পারবে না বিজেপি। কিন্তু মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এ সমস্ত জায়গায় কিন্তু প্রচারের জন্য হাতে হাতিয়ার পেয়ে গেল বিজেপি। আর ভোট তো দেরিতে হবে। এই যে নিট নিয়ে আলোচনা, যেটা কোথাও গিয়ে তাদের চাপে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল, যেটা নিয়ে বিরোধীরা গলা ফাটাচ্ছে, তার মোকাবিলার জন্য তো একদম হাতে গরম অস্ত্র পেয়ে গেল বিজেপি। আর সেটা তারা মানে পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার মতো একটা অস্ত্র। আর তারপরেও তাদের হাতে অস্ত্র রয়েছে, স্টকে হাতে রেখে দিয়েছে। সেটা হচ্ছে আমাদের এই বাংলার চোপড়া। ওটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার উপহার? ভেবে দেখুন, এই তৃণমূল কংগ্রেস তারাও তো ওই ইন্ডিয়া জোটেরই তারা সদস্য। একজন তিনি হাতে তুলে দিলেন একটা অস্ত্র, আরেকজন তারাও ওই ইন্ডিয়া জোটেরই, তারাও আরেকটা অস্ত্র তুলে দিল। উত্তর দিনাজপুরের চোপড়ায় বাহুবলী তাজমুল হক সালিশি সভায় এক মহিলাকে যে একেবারে তালিবানি কায়দায় বেতপেটা করেছে, এই ভিডিওটা তো গতকাল থেকেই ভাইরাল। এবার আপনারা ভাবতেই পারেন তাতে বিজেপির সংসদে কী সুবিধা? ভোট তো হয়ে গেছে। ভুলে গেলেন গত বছর মণিপুর নিয়ে বিরোধীরা কেন্দ্রকে কিভাবে নিশানা করেছিল? এবার তো বিজেপির হাতে তার মোকাবিলায় জোড়া অস্ত্র। কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও, আর চোপড়ায় ওই তাজমুল হকের ভাইরাল ভিডিও। তাজমুল আবার চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে অভিযোগ। তার মানে শুধু বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা নয়, সরাসরি তৃণমূলকে নিশানা করারও সুযোগ পেয়ে গেল বিজেপি। তৃণমূল ওই বললাম, তারা তো ইন্ডিয়া জোটেও রয়েছে, তার মানে ইন্ডিয়া জোটকেও নিশানা করার সুযোগ থাকছে বিজেপির সামনে। কিন্তু এই উপহারটাও বোধহয় কোথাও গিয়ে পর্যাপ্ত বলে মনে করেননি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। রাহুল গান্ধীর মতো তিনিও একটা উপহার বিজেপির ঠিকানায় পোস্ট করে দিয়েছেন, আর তার একটা বক্তব্যই একই দিনে কোথাও গিয়ে যেন
ওই রাহুল গান্ধী আর তাকে একদম পাশাপাশি বসিয়ে দিয়েছে। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। জেসিপি বা তাজুল কি আপনাদের দলের লোক? জেসিপি কেন, আমাদের তো চপড়া জানে না 1 লক্ষ লিড দিয়েছি, সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে। কোন পদে আছে দলের? কোনো পদে নেই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। শুনলেন বক্তব্যটা? আচ্ছা, জনপ্রতিনিধিদের কি একটু ভেবে চিনতে কথাবার্তা বলতে নেই? সবাই মানে যে মাপেরই হোক না, তিনি ওই বিরোধী দলের নেতাই হন বা একদম একটা রঙ্গরাজ্যের বিধায়ক হন, ভাবনা চিন্তা মুখে আগল এই ব্যাপারটায় সবাই মোটামুটি একই রকম, জানেন তো, কোনো ফারাক নেই। বিজেপির অভিযোগের অংশটা যদি বাদও দিই, তাহলেও তো বিধায়ক হামিদুলের বক্তব্য নিয়ে কিছু কথা বলাই যায়। ওই বিধায়ক স্বয়ং ভাইরাল ভিডিওটার সত্যতা স্বীকার করে নিলেন, অর্থাৎ যেটাকে আমরা এতক্ষণ ধরে ভাইরাল ভিডিও এটার সত্যতা যাচাই করে নিয়ে এটা বলে আমরা সবাই দেখাচ্ছিলাম, চালাচ্ছিলাম, সেই ঘটনাটা যে আদতে ঘটেছে সেটাই তো স্বীকার করে নিয়ে বললেন খুব বাড়াবাড়ি হয়ে গেছে। একবারও বলেননি ঘটনাটা ঘটেনি। এবার পুলিশ ওই ভাইরাল ভিডিও দেখে শতপ্রণোদিত অভিযোগ দায়ের করে তাজমুলকে গ্রেফতার করেছে, তারাও সার্টিফাই করে দিয়েছে আসলে। এবার আদালতে অভিযুক্তের আইনজীবী তিনি বলতেই পারতেন যে ভাইরাল ঘটনাটা যে ঘটেছে তার প্রমাণ কোথায়? মহিলা তো অভিযোগ করেনি, তার স্বামীও করেনি, সে কথা তো বিধায়ক নিজেও বললেন। কিন্তু মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি বুঝিয়ে দিলেন কেন সালিশি সভা বসেছিল এবং তারপর মহিলাকে যে মারা হয়েছিল সেটা তো বললাম বিশ্ব বাংলা ইতিমধ্যেই দেখে বসে আছে। পাবলিক প্রসিকিউটর বিধায়ককে যদি সাক্ষী হিসেবে ডাকবেন, মানে ডাকবেন কিনা সেটা তার ব্যাপার, কিন্তু যদি ডাকেন তখন তো তাকে এই বিষয়গুলো আবার বলতে হবে। বিধায়ক কী অভিযোগ করেছেন? চোপড়ার নির্যাতিতা মহিলা সমাজকে নষ্ট করেছিলেন, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। কীভাবে নষ্ট করেছিলেন? কোর্টে যখন মামলাটা উঠবে তখন কি লেখা হবে জানি না, তবে বিধায়কের বক্তব্য শুনে মনে হয় ওই মহিলা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়েছিলেন। এবার এই ব্যাপারে সুপ্রিম কোর্টের কিন্তু একটা রায় আছে, 2018 সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে পরকীয়া কোনো অপরাধ নয়, কোনো নাগরিক কার সঙ্গে সম্পর্কে জড়াবেন সেটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত, সেখানে কেউ হেডমাস্টারগিরি করতে পারবেন না। তার মানে কি? মানে ওই নীতি পুলিশি সেটা আর চলবে না, অথচ সেটাই তো করলেন বিধায়ক। এবং আজ থেকে যে ন্যায় সংহিতা চালু হয়েছে, যে কার্যকর হয়েছে, তাতে কিন্তু এই পরকীয়া বিষয়টা রাখাই হয়নি। মানে সংসদে পাশ হওয়া আইনের চোখে সেটা তার অপরাধ নয়। বিধানসভায় সংবিধানের নামে শপথ নেওয়া এক বিধায়ক তাহলে সেটাকে অপরাধ বলে মেনে নিচ্ছেন কি করে, দেখে দিচ্ছেন কি করে? এই প্রশ্ন তো বিজেপি তুলবেই, তাই না? তাহলে তাদের হাতে কতগুলো অস্ত্র তাদের বিরোধীরাই তুলে দিচ্ছে, একটু ভেবে দেখুন। আজ সংসদের দরজা পর্যন্ত পৌঁছে গেছে চোপড়ায় নারী নির্যাতন। শীঘ্রই সংসদের ভেতরে 2 কক্ষে এটা নিয়ে যে বিজেপি চেঁচামেচি শুরু করবে, সরব হবে, সেটা পরিষ্কার বুঝতে পারছি। ঘনিষ্ঠ ব্যক্তিরা মারপিট করেছে এবং যেভাবে অসভ্যের মতো ব্যবহার করেছে এটা মধ্যযুগীয় আচরণ, এবং তার থেকেও যেটা অ্যালার্মিং সেটা বিধায়ক তার প্রত্যুত্তরে বলছে মুসলিম রাষ্ট্রে এই ধরনের আইনের শাসনের ব্যবস্থা থাকে, এখানে একটু শাসনটা বেশি হয়ে গেছে। তার মানে তিনি ভাবছেন যে তার বিধানসভা এটি মুসলিম রাষ্ট্র। তো এই ধরনের মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসে বসে আছে, তারা বিশ্বাস করে এখনও সেই মুসলিম রাষ্ট্রের মতো ফতোয়া দেওয়া হবে এবং তারপরে সেখানে এই বিচার সভা বসবে, কাজী বসবে এবং তারা বিচার করবে। কিন্তু ভারতবর্ষ ওইভাবে চলতে পারে না, ভারতবর্ষের সংবিধান অনুসারে চলে। गठबंधन की साथी हैं टीएमसी भी, ममता दीदी भी, तो मैं यही पूछना चाहती हूँ कि जो संविधान लेकर यहाँ पर रोज के रोज जो हैं ये लोग जितना भी ड्रामा कर रहे हैं, तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शरिया लॉ लगा सकते हैं? उनके जो विधायक हैं वो कहते हैं कि हम एक मुस्लिम स्टेट हैं। बंगाल सेफ है कि अनसेफ है, इस बात में तो बीजेपी से लेक्चर हम लोग लेंगे नहीं,
क्योंकि बंगाल की माँ बेटियाँ वो सुरक्षित महसूस करती है, इसलिए ममता बनर्जी को 2 हाथ दे के आशीर्वाद किया है। और जो घटना घटी है हम उसकी निंदा करते हैं। एंड एक्शन हैज़ बीन टेकन एंड विल मेक श्योर दैट दिस डज नॉट रिपीट इटसेल्फ। বিধানসভা সিঁড়িতেও কিন্তু ওই চোপড়া বিতর্ক পৌঁছে গেছে। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভে দেখাতে শুরু করে দিয়েছেন বিজেপির মহিলা বিধায়করা। এতদিন কি অদ্ভুত ভাবছিলাম সেটা, এতদিন বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন নির্বাচিত 2 তৃণমূল বিধায়ক, ওই বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলার রেয়াত হোসেন সরকার। রাজ্যপালের গোঁয়ের জন্য তারা শপথ নিতে পারছেন না, এটাই তাদের অভিযোগ আর কি। আবার মহিলারা রাজভবনে নিরাপদ নন, কৌশলে তো এমন কথাও বলা হয়েছে, সেটাও তো ছড়িয়ে দেওয়া হয়েছে চারপাশে। এবার সেই বিধানসভাতেই মাথা ভাঙার চোপড়া নিয়ে বিক্ষোভ দেখিয়ে বিজেপির বিধায়করা বলে দিলেন কি, যে গোটা রাজ্যেই মহিলারা নিরাপদ নন। এবার তৃণমূলের শপথের অভিযোগের চেয়ে বিজেপির এই জোড়া অভিযোগ কিন্তু অনেক বেশি জোরালো, মানে বিষয় হিসেবে এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং তার জোর এমনই যে নিজের শপথের দাবিতে অবস্থানে বসা সায়ন্তিকাকেও চোপড়া নিয়ে কিন্তু জবাবদিহি করতে হচ্ছে। চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে পুলিশ তদন্ত চলছে। আমি যদি এখানে বসে বসে দুটো কমেন্ট করিও তাতে কিছু আলাদা হয়ে যাবে না, ঠিক আছে? পুলিশের কাজ করছে এবং যে অন্যায় করেছে প্রমাণিত হবে, সে শাস্তি পাবে, সে যে দলেরই হোক না কেন, সে যে পদেই থাক না কেন, নিরপেক্ষভাবে সেটা হবে। নিরপেক্ষ তদন্ত হোক, এটাই আমরা চাই। দল লোক মিলে সিদ্ধান্ত নিয়ে একটা বিচারের ব্যবস্থা করলো, কি তাকে মারধর করলো, এটা আমাদের দেশের আইনে নেই, এটা চলতে পারে না। সেদিক থেকে আমার মনে হয় কাজটা ভুলই হয়েছে। যে মেয়েটা অন্যায় করেছে তাকে ধরবে পুলিশ, কমপ্লেন করবে, যে কমপ্লেন দিয়ে পুলিশ অ্যারেস্ট করবে, তারপর বিচার হবে, তার বিচার হবে। কিন্তু এটা কোনো আমাদের মতো রাজনৈতিক দলের কর্মীরা এই ধরনের কথা বলতে পারে না। তো শকিং যে ভাষায় হামিদুর রহমান সেখানকার এমএলএ কথা বলছেন, উনি বলছেন মহিলার চরিত্র খারাপ ছিল, তার একটা বাচ্চা আছে, স্বামী আছে, তার একটা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। আমাদের মুসলিম রাষ্ট্রতে তো এরকম হয়েই থাকে। ওরা একটু বেশি বাড়াবাড়ি করে দিয়েছে, এটা বাড়াবাড়ি করে দিয়েছে। হামিদুর রহমানের মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবার আপনারা ভাবতেই পারেন হঠাৎ কেন শঙ্কর ঘোষ এবং কেন শিলিগুড়ি, কেন কলকাতার কোনো থানায় অভিযোগ দায়ের করা হলো না? তার কারণ আগামী 10ই জুলাই রায়গঞ্জে উপনির্বাচন। চোপড়া যে জেলায়, রায়গঞ্জ তো সেই জেলায়। তাহলে উত্তর দিনাজপুরের থানায় এফআইআর না করে কেন শিলিগুড়িতে করা হলো? এটারও কারণ আছে। কোচবিহারের মাথা ভাঙার থেকে উত্তর দিনাজপুরের চোপড়া, মানে নারী নির্যাতনের যদি একটা সরল রেখা টানা যায়, তাহলে শিলিগুড়ি তার মাঝামাঝি এলাকায় পড়ে। দুদিকটাকেই অ্যাড্রেস করা যাবে আর কি। আর নির্বাচনে কখন যে কি ইস্যু হয়ে যায় সেটা তো কেউ জানে না। খেয়াল করে দেখুন, একবার নওশাদের গ্রেফতারির কারণে সাগরদিঘি উপনির্বাচনে হেরে গেছিল তৃণমূল। রায়গঞ্জে তো তারা পিছিয়েই রয়েছে, হারা আসন। উপনির্বাচনে ব্যবধানটা আরও বাড়াতে চাইবে বিজেপি, এটাই স্বাভাবিক। এবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যানকে ওই তাজমুল। এখন অবশ্য তা অস্বীকার করছে শাসক দল, কিন্তু বাহুবলী তাজমুল যে শাসক দলেরই লোক সেটা তো উত্তর দিনাজপুরের বাসিন্দারা জানেন, বিধায়কও জানতেন, সেটাও বলেছেন। এবার শাসক ঘনিষ্ঠই বাহুবলী যে একেবারে শেখ শাহজাহানের ফটোকপি, এটা তো আর আলাদা করে বলার কিছু লাগছে না। যা প্রমাণ পাচ্ছি, যা খবরাখবর পাচ্ছি, দেখে তো একদম দুজনকে দেখে মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া ভাই, জানেন তো। গ্রেফতার হওয়ার পর দুজনের হাঁটা চলার মধ্যেও কি অদ্ভুত মিল দেখুন তো। মনে আছে আপনাদের, শাহজাহানকে যখন রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল, যখন তাকে নিয়ে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল তিনি আসামি নন, ভিভিআইপি। পুলিশ তাকে কোথাও গিয়ে কর্ডন করে নিয়ে যাচ্ছে। তাজমুলের ক্ষেত্রেও তাই, কি বেপরোয়া হাবভাব। গ্রেফতারের পর এবং তাজমুলকে কিন্তু চোপড়া থানায় রাখাও হয়নি। সবথেকে বড় কথা এটা, তাকে ইসলামপুরে নিয়ে যাওয়া হয়েছে। এতে গেল পুলিশের সতর্কতা বা পুলিশি প্রতিক্রিয়া। এবার কাজের ধরন দেখুন, শাহজাহান ভেরি জমি দখল করতে বলে অভিযোগ, আর তাজমুলের বিরুদ্ধে অভিযোগ ওইখানে হলে যা হয় আর কি, চা বাগান দখল, চায়ের গাড়ি ছিনতাই, মাদক পাচার, বেশ কয়েকটা খুনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম হচ্ছে 2023-এ পঞ্চায়েতে মনোনয়নের দিন সিপিআইএম নেতা মনসুর আলীকে গুলি করে হত্যার ঘটনা। পঞ্চায়েতে মনোনয়নের দিন
খেয়াল করে দেখুন দিনটা। তার মানে অনুব্রত মণ্ডল যে উন্নয়নের সংজ্ঞা দিতেন, তাজমুল হচ্ছে সেই উন্নয়ন যা মনোনয়নের দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতো, তাই কি? এহেন তাজমুলের গ্রেফতারি, তাও ভোটের ঠিক আগে। শাসক দলের নেতারা কিন্তু অনেকেই বেশ বিষম খাচ্ছেন। আমরা ও ভিডিও দেখে অন্য লোক যারা ইনভলভ আছে ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। whoever involved in this crime, they all will be arrested in due course of investigation. Police will be taking very strict actions against whoever doing such type of crimes. যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে বা তার মদতদাতা বলে যারা পরিচিত, তাদের বিরুদ্ধেও যথাযথ তদন্ত দরকার। কেন ওখানে পুলিশ এই ধরনের ঘটনা বাড়তে দিয়েছে? কোন কারণে এই লোকটা এতখানি দাদাগিরি করতে সাহস পায়? কোনো নেতা, কোনো জনপ্রতিনিধি, কাউকে কোনো অবস্থায় এই ঘটনাকে কেউ যেন কোনো অবস্থায় ডিফেন্ড না করতে যান। একটা কথা বললেন কুণাল ঘোষ, এটা খেয়াল করে দেখুন, মানে প্রত্যেককে তিনি একটা বার্তাও দিলেন, বিধায়ককেও, সম্ভবত জনপ্রতিনিধি তো, কোথাও গিয়ে যাতে পাশে না দাঁড়ান, মানে পাশে দাঁড়ানোর একটা সম্ভাবনা থেকে যায়, এটা তারা জানেন খুব ভালো করে। সেই জন্যই আগে ভাগে এমন একটা বিষয় ঘটিয়ে বসে আছেন এই ভদ্রলোক, যেটাকে আর কোনোভাবেই ধামাচাপা দেওয়ার তো কোনো উপায় নেই, মানেও হয় না। এবং সত্যি কথা বলতে কি, এই রকম নিশ্চয়ই প্রতি পদক্ষেপে বুঝতে পারছেন যে দলে এরকম সব যদি শুভানুধ্যায়ী থাকে তাহলে আর শত্রু থাকার দরকার পড়ে না, এরাই যথেষ্ট দলটাকে ডুবিয়ে দিতে। তো সেই জন্য তিনি বলেছেন যে এদের কোনোভাবে রেয়াত করা উচিত না, এবং এটা প্রতি মুহূর্তে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এদের বাড়তে দিলে এরা যে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হয়, যে সব থেকে বড় তার উদাহরণ। দেখুন, পশ্চিমবঙ্গের থেকে এই রকম প্রত্যাশা কারণ নেই, তাই না? এরকম ঘটনা যে এখানে ঘটবে বাংলার বুকে, এইভাবে একটা তালিবানি ঘটনা হবে, মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখার মতো করে ভিড় করে গোল করে দাঁড়িয়ে দেখবে, ভানুমতির খেল চলছে। এক মহিলাকে আর একজন পুরুষকে তাদের ধরে এরকমভাবে, মানে একদম গুছিয়ে মারা যাকে বলে, দেখছে। আবার কোথাও বাধা দিতে গেলে, হাত দিয়ে আটকাতে গেলে হাত সরিয়ে নিয়ে তারপর মারছে। মারতে তো হবেই, শাসন করাটা খুব জরুরি। অন্যায় করছে না, এটা তো তার এলাকা, সেখানকার ভালো মন্দ নৈতিকতা বিচার করার দায়িত্ব তার, তাই করেছে। শাসক দলের প্রতিনিধি হিসেবে করেছে কিনা সেটা এই মুহূর্তে আর বলার কোনো জায়গা নেই, তার কারণ হচ্ছে শাসক দল তাকে ডিজোন করেছে, বুঝতে পারছেন। এটা কিন্তু ওই এরকম মানসিকতা যারা আছে না, বিভিন্ন জায়গায় বসে যারা ডালে বসে নিজেদের ডালটা কাটছে, তাদের জন্য একটা বড় বার্তা, ভবিষ্যতে তাদের একটু শুধরে যাওয়া উচিত। দেখুন, এটা না সবাইকে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলার একটা সুযোগ করে দিচ্ছে। আজকেই তো শুনলাম পশ্চিমবঙ্গের থেকে জঙ্গল ভালো, কারণ জঙ্গলে কোনো প্রাণী আনন্দের জন্য হত্যা করে না, পাতাল শূন্য হয়ে গেছে, সব রাক্ষস যেন এখানে নেমে এসছে। রাজ্যে কি আদৌ কোনো পুলিশ মন্ত্রী রয়েছেন? কেউ এই কথাগুলো বলেছেন, কে এই প্রশ্নটা করেছেন ভাবতে পারছেন? এই প্রশ্নটা তুলেছেন স্বয়ং রাজ্যপাল। There is bloodbath on the streets of Bengal. Yes, there is death dance which you see in the villages of Bengal. Is there a police minister here? Is there a police minister here? Is it not his or her job to see that this violence ends here? The hell is empty. All the devils are here. This is applicable to the police force of West Bengal. Jungle is better. In the jungle, no animal kills for thrill. This is the only place where you kill for thrill. And for the authorities, the police, killer is a thriller. This cannot go on. Those responsible for this, particularly in government, they have to answer for this. পুলিশ মন্ত্রীকে নিয়ে এরকমভাবে প্রশ্ন তুলে দেওয়ায় কাকে নিশানা করেছে বুঝতে পারছেন? স্বয়ং মুখ্যমন্ত্রীকে। এবং তার সঙ্গে তিনি যা যোগ করেছেন সেগুলো অভূতপূর্ব। বলেছেন কবিগুরুর বাংলায় রক্ত নৃত্য চলছে, পুলিশ আর চোরের মধ্যে যে ফারাকটা, যে লাইনটা, সেই লাইনটা মুছে গেছে। পুলিশ কি আদৌ আছে?
রাজ্যপাল বলছেন ডিসগাস্টিং, বিরক্তিকর। একটা কথা বলবো, সাম্প্রতিককালে না রাজ্য আর রাজভবনের যে বিরোধ, সেটা তো আমাদেরও ঠিক এরকম ডিসগাস্টিং লাগছিল, বিরক্তিকর লাগছিল। কিন্তু আজ কিছু প্রশ্ন না আমরাও করতে চাই, হ্যাঁ আমরাও কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আজ অন্তত না বললেই নয়। তাজমুলের ডাকনাম বা যে নামে পরিচিতি সেটা কি? জেসিবি। জেসিবি সত্যিই একটা যন্ত্র, যে যন্ত্র দোকানপাট ভাঙতে নামে। এবার সেই যন্ত্রের থেকেও বড় যন্ত্র নাকি এই তাজমুল। এমনিতে ওই পেলোডারগুলো যেগুলো, জেসিবি একটা কোম্পানি আসলে। এই তাজমুল যে কোন কোম্পানির তৈরি ভগবান জানে। আমার ধারণা এই নামটা জানার পর জেসিবি তার কাণ্ড কারখানা দেখেছে, তো সবাই দেখেছে, গোটা বিশ্ব দেখে ফেলেছে ওই ভাইরাল ভিডিওর থেকে। এরপর নিশ্চিতভাবেই জেসিবি হয়তো তাদের নামটা বদলে ফেলবে, কোম্পানিটির নাম বদলে ফেলবে। দেখুন, সরকারি কৌশলী আজ কোর্টে সওয়াল জবাবের সময় বলেছেন পুলিশের কাছে জেসিবির বিরুদ্ধে 12খানা অভিযোগ রয়েছে। এটা তার মানে নবতম। তার আগেও 1 ডজন অভিযোগ, মানে পুলিশের খাতায় সে দাগি অপরাধী। পঞ্চায়েত ভোটের আগে সিপিআইএম কংগ্রেস জোটের মিছিলে এই জেসিবি নাকি গুলিও চালিয়েছিল, আর সেই গুলিতে একজন সিপিআইএম কর্মী মারাও যান, 3-4 জন আহত হন। জেসিবির বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু পুলিশ তাকে বেশি দিন আটকে রাখতে পারেনি। এক্ষেত্রেও নিশ্চয়ই তাজমুলকে যত তাড়াতাড়ি সম্ভব ওই পুলিশের খাঁচার থেকে বের করে আনার একটা চেষ্টা করবেন তার আইনজীবী। পুলিশ সুপার কিন্তু বলেছেন শুধু জেসিবি নয়, ওর সঙ্গে যারা যারা ছিল তাদের কাউকে ছাড়া হবে না। এবার প্রশ্নটা একটাই, যার এত দাপট, যার হয়ে বিধায়ক পর্যন্ত সাফাই দিতে ময়দানে নামেন, তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে পারবেন তো চোপড়ার আক্রান্তরা? পুলিশ ওই মহিলাকে নিরাপত্তা দিয়েছে। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটা জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার। কিন্তু সব ক্ষেত্রে মহিলারা কি এই নিরাপত্তাটা পাচ্ছেন? কোচবিহারের মাথা ভাঙায় যে মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হলো, খোঁজ নিয়ে দেখেছি সে মহিলার বাড়ির বাইরে এখন পুলিশ পিকেট বসানো হয়েছে। মহিলা পুলিশও রয়েছেন, কিন্তু এই মহিলা যদি পুলিশের থেকে কোনোভাবে রাজনৈতিক সুরক্ষায় থাকা বেশি পছন্দ করেন, তাহলে আপনার কি মনে হবে? হ্যাঁ, ঠিকই বলছি, এই প্রশ্নটা করছি তার কারণ অভিযোগকারী ওই মহিলা কোচবিহার জেলা বিজেপির অফিসে আশ্রয় নিয়েছেন। মহিলা কি পুলিশকে তাহলে ভরসা করতে পারছেন না? যদি না পারেন, এটাই তো প্রশ্ন, কেন পারছেন না? মহিলার অভিযোগ ছিল যে তৃণমূল কর্মীরা তাকে বিবস্ত্র করে গ্রামে ঘুরিয়েছে। আর পুলিশ কি বলেছিল? ঘাস কাটা নিয়ে গণ্ডগোলের শিকার ওই মহিলা। শুধু এই কারণেই কি পুলিশের ওপর আস্থা হারিয়েছেন মাথা ভাঙার ওই মহিলা? আমার কিন্তু মনে প্রশ্নটা তৈরি করে দিয়েছেন ওই মহিলার দিদি। TV9 বাংলাকে মাথা ভাঙার ওই মহিলার দিদি, একদম নিজের দিদি, মায়ের পেটের বোন, তিনি বলেছেন তার বোনকে যখন এইভাবে গোটা গ্রামের সামনে বিবস্ত্র করা হচ্ছিল, হেনস্থা করা হচ্ছিল, তিনি সব দেখেছিলেন, কিন্তু চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন। কারণ বোন বিজেপি করলেও তিনি তৃণমূল করেন। ভাবতে পারছেন? নিজের মায়ের পেটের বোনের সম্ভ্রম নষ্ট হচ্ছে, তারপরেও রাজনীতির কারণেই কি চুপ করেছিলেন তার বোন, সেই মহিলা? নাকি রাজনীতি করেন বলেই একটা বাধ্যবাধকতা ছিল, অথবা রাজনীতি করে বলেই তিনি জানতেন ভয় আছে, এই ভয়টা তার মনে প্রথম থেকেই ছিল? বোনকে এইভাবে মারছে, মারধর করতেছে। আমার স্বামী কয় জীবনটা ওর বাঁচাই, জীবনটা বাঁচার জন্য ওর ফটোটা করে নিছে। এই ফটোটার জন্য আমার স্বামীকে গ্রেপ্তার করলো। আমি করি টিএমসি, আমার বোন করে বিজেপি, আমি কি করি যাব বগল। এখন তার বড় দুশ্চিন্তা তার স্বামীর গ্রেফতারি। শুনলেন তো, বোনকে যখন হেনস্থা করা হচ্ছে তখন তিনি চুপ করেছিলেন, আর তার স্বামী লুকিয়ে হেনস্থার ঘটনাটা মোবাইলে তুলে রাখছিলেন। আর সেই অপরাধেই নাকি অভিযোগকারী মহিলার
ওই জামাইবাবুকে পুলিশ গ্রেফতার করেছে। আচ্ছা, ভিডিওটা কি আছে নাকি মোবাইল থেকে সেটা ডিলিট হয়ে গেছে? খুঁজে পাওয়া যাবে তো? ওই ভিডিওটা দেখলেই তো বোঝা যাবে কারা কারা ওই মহিলাকে হেনস্থা করল, তাদের কি পরিচয়। আর হেনস্থার সময় কথাবার্তা যদি রেকর্ড হয়ে থাকে তাহলে তো হেনস্থার কারণ কিছুটা হলেও স্পষ্ট হতে পারে, তাই না? এটা যেরকম একটা দিক, তেমন আর একটা দিকও তো রয়েছে, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। রাজনীতি সম্পর্ককে কীভাবে ছাপিয়ে যায়, কীভাবে সম্পর্কের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়ায়, ভাবতে পারছেন? কয়েকটা মিনিট নয়, কমসে কম ঘন্টাখানেক দিদি দেখলেন তার বোনকে ওইভাবে হেনস্থা করা হচ্ছে, তবু তিনি এক পা এগোননি। একটা কাপড় তো তিনি ওই বিবস্ত্র বোনটার দিকে ছুঁড়ে দিতে পারতেন, দেননি। ভয়, দ্বিধা, সংশয়, জানি না। আমরা ভাবছিলাম, জানেন তো, কেন পাড়া পড়শিরা এগিয়ে আসেননি, কেন চোখের সামনে একজন মহিলার চরম সম্মানহানি হচ্ছে দেখেও কোনো প্রতিবাদ করেননি। হ্যাঁ, এখন দেখলাম বোনের হেনস্থা দেখেও দিদি যখন এগোলেন না, তারা কি করে এগোবেন? তাদের ক্ষেত্রেও তো একই জিনিসগুলো কাজ করে, ওই দ্বিধা, সংশয়, নাকি ভয়, নাকি বিরোধী রাজনীতি করেন ওই মহিলা, তাই প্রতিবাদ করলে নিজেদের কপালে ওরকম কিছু জুটতে পারে, এটা কি ভাবছিলেন তারা? দেখুন, যদি দ্বিতীয় কারণটা সত্যি হয় তাহলে বলতে হবে ভয় পেয়েছেন বলেই বোনকে বাঁচাতে যাননি দিদি। আর তাহলে বুঝতে হবে রাজনীতি কতটা ভয়ঙ্কর, কি রূপ তার। রাজনীতি কিভাবে মানুষকে অসহায় করে দেয়। পুলিশও তো মানুষ, রাজনীতি ঢুকে পড়লে তাহলে পুলিশও কি অসহায় হয়ে যায়? ভাবতে ইচ্ছে করছে, বুঝতে ইচ্ছে করছে, জানেন তো। কারণ আজকে যা দেখলাম, এই প্রশ্নটা তো এড়াতে পারছি না। ওই বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং, যে নাকি ওখানকার বিহারের জেলে বসে বসে আমাদের এখানে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ ঘটিয়েছে, তাকে গ্রেফতার করে তিনি ওখানকার জেলেই বসেছিলেন, তাকে নিয়ে এসছে আর কি সিআইডি, আসানসোলে নিয়ে এসছে। সুবোধ নাকি পাটনার ওই বেউর জেলে বসে এই রাজ্যের একের পর এক সোনার দোকানে ডাক্তারির ছক করেছে, একাধিক ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে ফোন করেছে, তোলা না পেলে হামলা আর হুমকি, পরপর সব যা করার করে গেছে। সব কিছুর ছক জেলে বসেই করেছে সে। আর আজকে সে কোর্টে যাওয়ার সময় সিআইডির তদন্তকারী অফিসারদেরই চোখ রাঙিয়েছে বলে শুনলাম, জানেন তো। সুবোধ কিন্তু আমাদের রাজ্যের পুলিশকে একটা বিশাল সার্টিফিকেট দিয়েছে। আদালতে পেশ করার সময় সুবোধ বলেছে বাংলার পুলিশ নিকম্মা, অপরাধ দমন করতে না পেরে নাকি তাকে বিহারের জেল থেকে নিয়ে এসছে। আচ্ছা, বাংলার পুলিশ অপদার্থ গ্যাংস্টার সুবোধের এই সার্টিফিকেট কি রাজ্যবাসী বাঁধিয়ে রাখবে, নাকি কোথাও গিয়ে ভেতরে ভেতরে লজ্জায় আমরা কুঁকড়ে যাব যে এক্ষেত্রেও কি এই পুলিশের যে কুঁকড়ে থাকাটা, সেটা রাজনীতির ঢুকে পড়ার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, সেটা কোথাও গিয়ে একটা কুখ্যাত অপরাধীকেও এতটা সাহসী করে দেয়, পুলিশকে এতটা ইগনোর করতে পারে। ये लोग मतलब का 6 साल से जेल में है, ये लोग हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से फोन करते हैं? जेल से फोन करते हैं क्या? इनको कोई काम नहीं है, इसलिए हमको आप फोन करते हैं क्या जेल से? क्राइम बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं। ये जेल से कंट्रोल नहीं हो रहा है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मापन हम पर डाल रहे हैं। সুবোধ এতদিন পাটনার জেলে বন্দী ছিল, জেলের 4 দেওয়ালের মধ্যে হয়তো সব খবর তার কাছে পৌঁছলে সুবোধ সিং বুঝতে পারত যে বাংলার পুলিশ সম্পর্কে তার এই পর্যবেক্ষণটা কিন্তু সব ক্ষেত্রে খাটে না। পুলিশ অনেক সক্রিয় হতে পারে। আজই তো, আজ চিকিৎসক দিবসের দিন একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আবার একটা ভাইরাল ভিডিও। এবার এই ভিডিওতে দেখা গেছে যে ন্যাশনাল মেডিকেল কলেজে পুলিশ লাঠি চালাচ্ছে। শুধু হাসপাতালের আউটপোস্টে ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা নন, ন্যাশনাল মেডিকেলে আজ রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ করেছে এক সিভিক ভলেন্টিয়ারও। অদ্ভুত না? যাদের লাঠি চালানোর কেন সক্রিয়ভাবে এই সমস্ত তদন্তে অংশগ্রহণ করারই কোনো অধিকার নেই, তারা লাঠি চালাচ্ছে। সে যাক, আসলে
আসলে আইন ভাঙার বিষয়টা এত বেশি ঘটছে না আশেপাশে, এই একটা বিষয়কে আমরা ওই ইগনোর কর বলে এড়িয়ে যেতে পারতাম, কিন্তু পারছি না। কেন জানেন? কয়েকটা প্রশ্ন আসলে খুব ভাবাচ্ছে। প্রশ্নটা এই যে ন্যাশনাল মেডিকেলে কি বড় কোনো গোলমাল হচ্ছিল? ডাক্তার বা নার্সদের ওপর কি চড়াও হয়েছিলেন ওই রোগীর পরিজনরা? প্রচুর লোক জড়ো হয়েছিল, হাসপাতাল ভাঙচুরের মতো পরিস্থিতি কি তৈরি হয়ে গেছিল? মজা কি জানেন? আজকে এই ডাক্তার দিবসের দিন সব কটা প্রশ্নের উত্তর হচ্ছে না। হাসপাতালে ভর্তি এক রোগীকে ইঞ্জেকশন দেওয়ার পর তার হাত নাকি ফুলে গেছিল। ইঞ্জেকশন দেওয়ার পরই কেন এরকম হলো, এটাই নাকি কর্তব্যরত নার্সের কাছে জানতে চেয়েছিল সেই রোগীর পরিবার। এবার যা হয়, একটু উত্তেজনা, আর পুলিশ ব্যাপারটা সামলাতে যায়। এক কথা দু কথায় তর্কাতর্কি, আর তারপরেই পুলিশ নাকি লাঠি চালায় বলে অভিযোগ। আইন শৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না, কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু কে শোনে কার কথা? ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের দাদাগিরির যে ছবি ভাইরাল হয়েছে তাতে কি ধরা পড়ছে? ভিডিওতে দেখা যাচ্ছে রোগীর আত্মীয়ের ওপর লাঠি চালাচ্ছেন এক পুলিশ কর্মী, লাঠি চালাচ্ছেন এক সিভিক ভলান্টিয়ারও। কেন? ঠিক হয়নি বলছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইঞ্জেকশনের কারণে হাত ফুলে যায় শাহনাজ বেগমের। ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা কেন হচ্ছে? ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের নার্সের কাছে জানতে চেয়েছিলেন শাহনাজের মেয়ে। একথা জানতে চাওয়ায় নার্সের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিবারের। ওয়ার্ডের মধ্যে গন্ডগোলের জেরে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনা না জেনে রোগীর পরিজনদের পাল্টা লাঠিপেটা করে বলে অভিযোগ। আমার বুকের ব্যথা ভুলে গিয়ে আমার ইঞ্জেকশনের ব্যথায় আমার চোখে কান্না চলে এসছে যে এটা কি হলো। তখন আমার পরিবার জিজ্ঞেস করেছে, আমার মেয়ে বলেছে যে আপনি কি এটা ভুল কিছু পুট করেছেন, না এটা ইঞ্জেকশনের মেডিসিনের ব্যথা। ওনারা বলছেন যে আপনারা এতই জানেন তাহলে এখানে এসছেন কেন? এই সমস্ত পুলিশ আর যে সমস্ত সিভিল ভলেন্টিয়ার আমাদের সাথে এরকম অমানবিক ব্যবহার করেছে, অত্যাচার করেছে, কি কারণে আমি এগুলো জবাব চাই। আর সবাই যাতে আমাদের কাছে ক্ষমা চাই লিখিত, আর সাসপেন্ড চাই আমি সমস্ত অফিসারদের। যদিও পুলিশ ও হাসপাতালের দাবি অন্য। কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, জানেন নিয়ম। কিন্তু সিভিক পুলিশ লাঠিয়াটে মারছে। সুপ্রিয়ার সঙ্গে কথা বলুন প্লিজ। পুলিশকে আগে মেরেছে, তারপরে পুলিশ পেশেন্ট পার্টিকে মেরেছে। কি হয়েছিল? একটা ইঞ্জেকশন দিয়েছিল, সেখানে নাকি ব্যথা লেগেছে। ব্যথা লাগবে কেন এইটা বলা হয়েছিল, সেই ব্যথা লেগেছে কেন এই জন্য ঝামেলা করে। পুলিশের লাঠি তো পুলিশ চালাবে তখনই যদি কোনো বিশৃঙ্খল বা মারমুখী জনতা তাকে মোকাবিলা করতে হয়, তাকে সেখান থেকে সরিয়ে দিতে হয়। তা যদি না হয় তো লাঠি চালানোর তো সাধারণভাবে তো লাঠি চালানোর প্রশ্নই ওঠে না। রবিবারের ঘটনায় সোমবার এমএসভিপির কাছে অভিযোগ দায়ের রোগীর পরিজনের। ইমেলের মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে লালবাজারেও। দেখুন, দু জায়গায় অভিযোগ গেছে, স্বাস্থ্য ভবন আর লালবাজার। দু জায়গা থেকেই বলা হয়েছে বিষয়টা তারা খতিয়ে দেখছেন। তারপরেও কিন্তু কয়েকটা কথা না বললেই নয়। আচ্ছা, দেখলাম তো 3-4টে মাত্র লোক, তাদের থামাতেও তেমন মহিলা রয়েছেন, তাদের থামাতে লাঠি চলল। বিরাট জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে লাঠি চালাতে হলে একটা কথা ছিল, কিন্তু এরকম 3-4টে লোককে ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে হয়, তাহলে তো কি হবে আমি জানি না। কারণ পুলিশের উপস্থিতি তো সাধারণ মানুষের কাছে যথেষ্ট, লাঠি চালাতে হয় না। লাঠি হাতে আছে দেখলেই তো আমরা আধমরা হয়ে যাই। এবার পুলিশের যুক্তি কি না, আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই নাকি এই লাঠিচার্জ করা হয়েছে। আমরা ধরে নিলাম তর্কের খাতিরে তারাই ঠিক বলছেন, যা বলেছেন একদম ঠিক। তাহলে তো প্রশ্নটা ওঠে, কোন জায়গার থেকে এরকম মুষ্টিমেয় 2-4 জন মানুষ তারা পুলিশের গায়ে হাত তোলার মতো একটা মানসিকতায় পৌঁছে যেতে পারেন বা সাহস অর্জন করতে পারেন? কোথাও গিয়ে কি সবাই এটা তো পুলিশেরও নিজেদের ভেবে দেখা দরকার, তারা নিজেদের কোন জায়গায় নিয়ে গেছেন যেখানে যে কেউ ভাবতে পারছে যে পুলিশকে আক্রমণ করা যায়। আর সেটা যদি ঠিক না হয় এই বক্তব্যটা, তাহলে তো এই প্রশ্নটা উঠবে, ওই ন্যাশনাল মেডিকেলে কর্তব্যরত পুলিশ কর্মীরা কি বাহুবলী হয়ে উঠতে চেয়েছিলেন? চারপাশে বাহুবলীদের এত রমরমা দেখে তারা কোথাও গিয়ে অনুপ্রাণিত হয়ে গেছিলেন। দেখুন, বাহুবলী হয়ে ওঠার রোগটা কিন্তু খুব ছোঁয়াচে। বাহুবলীদের দেখতে পেলে বাহুবলীদের ছত্রছায়া যারা থাকে তারাও ওই বাহু বলেই বিশ্বাসী হয়ে ওঠেন। এই
সিভিক পুলিশও হয়তো ওই বলিয়ান পুলিশের ছত্রছায়া থাকতে থাকতে নিজেকে বাহুবলী ভাবতে শুরু করেছিলেন। আমাদের রাজ্যে ওই বললাম না, এখন বাহুবলীদের বেদম রমরমা। ভোট পর্ব মেটার পর রাজ্যে এখন দিকে দিকে আমরা এরকম বাহুবলী দেখতে পাচ্ছি, কখনো একা, কখনো অনেকে। এই যে চারপাশে গণপিটুনি পর্ব যে শুরু হয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে দেখুন। যারা গণপিটুনি দিচ্ছেন, যারা নিজেদের বীরত্ব প্রকাশ করছেন, তাদেরও তো বাহুবলী বলতে হবে, বহুবলীও বলতে পারেন। অনেকে মিলে পারছেন। বউবাজার, সল্টলেক, তারকেশ্বর, ঝাড়গ্রাম, পান্ডুয়া, তালিকা তো ক্রমশ লম্বা হচ্ছে। মানে বিস্তারটা খেয়াল করে দেখুন। গাঙ্গেয় বঙ্গ থেকে রাঢ় বঙ্গ হয়ে উত্তরবঙ্গ, বাকি আর রইল কি? 28শে জুন বউবাজারের সরকারি হোস্টেলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে মারা হয়। ঠিক তার পরের দিন 29 তারিখ সল্টলেকের পোলে নাইটে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হলো। আর গতকাল হুগলির পান্ডুয়া আর তারকেশ্বর আর ওদিকে ঝাড়গ্রাম, একদিনে গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত 4 দিনে গণপিটুনির জেরে 5 জন সহনাগরিকের প্রাণ গেল। আপনাদের এটা মনে করিয়ে দিই, জানেন তো, আমরা ভুলে যাই তো। 2014 সালে এনআরএস হাসপাতালে কোরপান শাহর মৃত্যু হয়েছিল গণপিটুনিতে। সেই ঘটনার বিচার কিন্তু এখনো শেষ হয়নি, মামলা চলছে। এবার সন্দেহের বশে যারা এতজন মানুষকে মারলেন বলে অভিযোগ, তাদের আদৌ কি কোনো শিক্ষা হয়? দেখুন, এই প্রত্যেকটা গণপিটুনির ঘটনায় পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে। এইটাই আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে, এটাই সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। পুলিশ নিষ্ক্রিয় থাকলে একরকম ব্যাপার, সবাই তাহলে ধরে নিতে পারে ও ঠিক আছে, কিছু করবে না, হবে না কিছু। কিন্তু পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। যাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তৎপর হয়ে তাদের গ্রেফতার করেছে। তবুও তো গণপিটুনি বন্ধ হচ্ছে না। পুলিশি ব্যবস্থা সত্ত্বেও বিষয়টা কীরকম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। তাহলে ভয়ের কারণটা বলি, পুলিশি ব্যবস্থাকে কেউ আর পাত্তাই দিচ্ছে না আজকাল। কথা হচ্ছে আজ আমার স্বামীকে মেরে ফেললো, আমি কোনো অপরাধ করতে পারলাম না বলে, তাই তাদের প্রহরটা একটু বেড়ে গেছে, তাই বাধ্য হয়ে ফির আরেকজনকে মারতেছে। ফির এও না যদি তাতে না যদি শাস্তি পায়, আবার কাউকে না কাউকে মারে। তাহলে বুঝতে পারলেন কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছি আমরা। এবং প্রশ্নটা হচ্ছে এটাই, কেন আমরা এরকমভাবে, মানে সামগ্রিকভাবে, এটা তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, কলকাতায় হচ্ছে, হুগলিতে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, চোপড়ায় যেটা ঘটনা ঘটেছে হয়তো একজন, কিন্তু বাকি সবাই চারপাশে দাঁড়িয়ে দেখছিলেন। তো তাদের ভূমিকাটা অস্বীকার করা যায়? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, ওটাও গণপিটুনিরই ঘটনা, এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কেন হচ্ছে বলুন তো? সত্যিই ভয় টয় চলে গেছে, নাকি কোথাও গিয়ে আমাদের ভেতরে যে একটা মনুষ্যত্ব বলে জিনিস থাকে, যে জিনিসটা নিয়ে কথা বলাটা খুব ভারী জিনিস, ভারী শব্দ, চট করে এ সমস্ত নিয়ে কথা বলার কোনো মানে হয় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি দেখবেন কোনো রকম যুক্তি খুঁজে পাচ্ছেন না, অথচ মেনেও নিতে পারছেন না, তখন এরকম মানবতা, মনুষ্যত্ব, এই সমস্ত ভারী ভারী শব্দের খোঁজ পড়ে। এটার উপর কোথাও গিয়ে চাপিয়ে দিলেই হলো আর কি। চাপানোর জন্য তো একটা কাঁধ চাই, শক্তপোক্ত কাঁধ, এত বোঝা। তখন মনে হচ্ছিল, জানেন তো, কোথায় গণ্ডগোলটা, কোথাও গিয়ে কি আমাদের বেসিক শিক্ষার অভাব হয়ে যাচ্ছে? না হলে তো এরকম হওয়ার কথা না। দেখুন, শিক্ষা সবসময় ওই বই ভিত্তিক স্কুল কলেজে গিয়ে বই খাতা নিয়ে যে পড়াশুনো, কেতাবি পড়াশুনো আর কি, সেটা তো নয়। আমরা তো ছোটোবেলা থেকে সেটাই শিখে এসেছি। শিক্ষা তার বাইরেও অনেক কিছু, প্রত্যেক মুহূর্তে আমরা শিক্ষিত হই, কিন্তু এই শিক্ষার অভাবটাই কোথাও গিয়ে কি বড় হয়ে দাঁড়াচ্ছে? কেউ আমাদের শিখতে দিচ্ছে না, বা শেখার ক্ষেত্রে কোথাও গিয়ে আমাদের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে। হলে কেন হচ্ছে? আসলে সব রকম শিক্ষারই দরকার আছে। প্র্যাকটিক্যাল শিক্ষার যেরকম, ঠিক সেরকম পুঁথিগত বিদ্যার কি একদম দরকার নেই? আছে তো বটেই। সেখানেও তো আসলে সব জায়গাটা কীভাবে যেন বন্ধ হয়ে গেছে। আমরা চারপাশে তাকিয়ে যখন শিখতে যাচ্ছি না, তখন সেই কথাগুলো, সেই জিনিসগুলো শিখছি যেগুলো শেখা উচিত নয়। জীবন থেকে যে শিক্ষাটা, জীবনটাই তো ভুল পথে চলছে। আপনি আর
ঠিক ঠিক জিনিস শিখবেন কি করে? আর যেটা পুঁথিগত জায়গা, সেটার জন্য তো আবার বইপত্র দরকার, বইয়ের তো জোগাড় নেই, পাঠ্য বইয়ের জোগাড় নেই। ভাবুন, ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি স্কুল থেকে বই টই পেতাম আর কি, সরকারি স্কুলগুলোতে অন্তত। কিন্তু এখন তো শিক্ষা দপ্তর ওই পাঠ্য বইয়ের জোগান দিচ্ছে না। ভাবছেন যে ঠিক আছে, এখন দিচ্ছে না, পরে নিশ্চয়ই দেবে। হ্যাঁ, বলা হয়েছিল পরে দেওয়া হবে, সেই জন্য বলা হয়েছিল আপাতত কোথাও গিয়ে আপনারা ওই উচ্চ মাধ্যমিকের পড়াশোনার জন্য যে স্টাডি মেটেরিয়ালগুলো, সেগুলো আমাদের সাইটে তুলে দেওয়া আছে, সেখান থেকে PDF ফাইল ডাউনলোড করে নিন। তখন একদিন যেদিন এই খবরটা করেছিলাম, প্রথম আপনাদের সঙ্গে যখন শেয়ার করেছিলাম, তখন এটা সংশয়ের কথা বলেছিলাম। আমাদের চারপাশে এত সুন্দর মানে বিজ্ঞান মনস্কতা এবং একই সঙ্গে বাণিজ্য মনস্কতা হাতে হাত দিয়ে হাঁটছে, কেউ এই সুযোগটা নিয়ে নেবে না তো? হয়তো দেখবো বিভিন্ন জায়গায় ফাইল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে সেটাই চড়া দামে বিক্রি করা হচ্ছে। তারপর ভেবেছিলাম না কয়েকদিনের জন্যে হয়তো নিশ্চয়ই চলে আসবে। আবার এটাও ভেবেছিলাম যে এই করোনার সময়টা তো চলে গেল, আমরা সব এই প্রযুক্তিগত ব্যাপারে ভীষণ দর হয়ে গেছি, ভীষণ অভ্যস্ত হয়ে গেছি, এটাও সেরকম ব্যাপার আর কি। কিন্তু দেখলাম আশঙ্কার জায়গাটাই সত্যি হয়ে গেল। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সিলেবাস বদলেছে, বই ছাপা হয়নি। সুতরাং সেই বইগুলো PDF করে যেগুলো তুলে দেওয়া হয়েছিল ওই সাইটে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে, সেই বইগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছচ্ছে। মানে ভাবছেন পৌঁছে গেছে স্কুল টুল দিয়ে? না, স্কুলে না, কালোবাজারে। সেখানে বইগুলো রীতিমতো তৈরি হয়ে গেছে। যে বইগুলো বিনামূল্যে পাওয়ার কথা, যে বইগুলো কোথাও গিয়ে স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর কথা, সেই বইগুলো স্কুলে পৌঁছানোর বদলে কালোবাজারে পৌঁছে গেছে। এখনকার ট্র্যাক রেকর্ড মাথায় রাখলে তো এটা হওয়ারই কথা ছিল, তাই না? মানে যেখানে টিচারের বদলে যারা টিচার, যাদের সত্যি সত্যি পড়ানো উচিত, যারা যোগ্যতা অর্জন করেছেন পরীক্ষা টরীক্ষা পাশ করে, তারা তো ধর্নাতলায় পৌঁছেছেন ক্লাসরুমের বদলে। আর যাদের ত্রিসীমানায় যাওয়ার কথা না, তারা ওই যাদের কোথাও গিয়ে যারা খুব সুন্দর জিনিসপত্রের দরদাম করতে পারেন, মূল্য স্থির করতে পারেন, তাদের কোথাও গিয়ে হয়তো ব্যবসা ট্যাবসা করার কথা, তারা কোথাও গিয়ে মূল্য ধরে দিয়ে কোথাও ওই ক্লাসরুমে ঢুকে বসে আছেন। সেটা নিয়েও এখন তারা কোথায় ক্লাসরুমে আছেন না নেই, থাকবেন না থাকবেন, তাই নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে একটা গোলমেলে পরিস্থিতি। তাতে সেই রকম পরিস্থিতিতে বই যে স্কুলে যাওয়ার বদলে কালোবাজারে যাবে, এটাই তো স্বাভাবিক। যে বই বিনামূল্যে পাওয়ার কথা, সেই বই এখন 500 টাকা করে বিক্রি হচ্ছে। দেখুন, সরস্বতী প্রেস থেকে ছাপা হয় সরকারি বই, নিয়ম মেনে বিভিন্ন পর্যায়ে সেগুলো সরকারি স্কুলগুলোতে পৌঁছে যায়। তার মানে এক্ষেত্রেও কারোর হাত যশ আছে, জানেন তো। তারা খোলা বাজারে বা কালো বাজারে যেভাবেই দেখুন ব্যাপারটা, বিনামূল্যের বই পাঠিয়ে দিচ্ছেন। আবার দুর্নীতি? আরে না, দুর্নীতি না, এটাকে বলুন বাণিজ্য মনস্কতা। সিলেবাসে অনেক বদল এসেছে। সরকারি স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষে ক্লাসও চলছে পুরোদমে। হঠাৎ করে একাদশ শ্রেণীর পাঠ্য বই নিয়ে সম্প্রতি টানাটানি শুরু হয়েছে। এই সংকটে অনেক ক্ষেত্রেই বাধ্য হয়ে PDF এর আশ্রয় নিতে হচ্ছে পড়ুয়াদের। কিন্তু কেন হঠাৎ উধাও পাঠ্য বই? অন্তর্তদন্ত শুরু করে TV9 বাংলা। আমরা পৌঁছে যাই কলেজ স্ট্রিট বইপাড়ায়। এটা 11-এরটা তো? হ্যাঁ। এটার দাম কত? 400। কত? 500। এই দুটোর দাম 500 টাকা? দাদা এই দুটো 500? এটা কি স্কুল থেকে দেয়? হ্যাঁ। গভর্নমেন্ট স্কুলে পড়ে কি? ফোন করে আবার গভর্নমেন্ট স্কুলে পড়ে? জানি না, আমাকে বললো 11-এর বাংলা বই লাগবে। কিনতে হবে বলে যাও না, গভর্নমেন্ট স্কুলে রিসিভ করছি। বইপাড়ায় সরকারি পাঠ্য বইয়ের ভালোই স্টক। সেখানে উচ্চ মাধ্যমিকের বাংলার দুটি বইয়ের দাম 500 টাকা। খোলা বাজারে চড়া দামে বিকলেও স্কুলে পাঠ্য বইয়ের সংকট। নেপথ্যে কারণটা কি? সরস্বতী প্রেসের ছাপা করা বই সেটা বিক্রি হওয়াটা খুব ডিফিকাল্ট, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু একটা অভিযোগ এসছে যে PDF থেকে প্রিন্ট আউট নিয়ে সেটাকে বাঁধিয়ে
কলেজ স্ট্রিটে বিক্রি হচ্ছে। সেটা অন্যায়, আমরা ডেফিনেটলি যথাযথ জায়গায় সেটা রিপোর্ট করব। সরস্বতী প্রেস থেকে ছাপা হয় সরকারি বই, নিয়ম মেনে বিভিন্ন পর্যায়ে তা পৌঁছয় সরকারি স্কুলগুলিতে। তবে কি কারো হাত যশে খোলা বাজারে চলে যাচ্ছে বিনামূল্যের বই? বাসা বাঁধছে দুর্নীতি? সরস্বতী প্রেস থেকে ছাপা জিনিসের একটা লজিস্টিক্স রয়েছে, সেটা অত্যন্ত সিকিউরভাবে তাদের সেটা মেনটেন করবার কাজ করেন তারা। তাহলে সেখানেও নিশ্চয়ই কোনো লিকেজ হয়েছে, যে লিকেজটা না হলে সেই বই তাদের লজিস্টিক্সের বাইরে কখনো বেরোতে পারে না। স্কুলে সরকারি পাঠ্য বইয়ের সংকট নিয়ে শিক্ষা দপ্তরের ভূমিকায় প্রশ্ন উঠেছে। বই পাইরেসি এটা তো এখন একটা লবজ হয়ে গেছে। তা আমি উচ্চ শিক্ষা সংসদকে বলবো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে, যে যাতে ওরা এটা একটা কোনো প্রিভেনশন নেয়। কারা বাজারে বিক্রি করছে দেখবেন সব তৃণমূলের নেতারা। দিদি তাদেরকে করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, ভোটে কেটেছে, মারামারি করেছে, এবার করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। নাও বই বেচো বাজারে। দেখুন, এতক্ষণ যা শুনলেন আমি শিওর আপনাদের মুড আর মুখ দুটোই তেতো হয়ে গেছে। ভাবলাম আজকে শেষ বেলায় আপনাদের একটু মিষ্টি মুখ করাই। আমের সিজন তো আমাদের এখানে ওই হিমসাগর, ফজলি, এরকম সব আমঠাম সব ভীষণ মিষ্টি হয়, আপনাদের উপহার দেবো। ভেবেছিলাম শেষ পাতে মালদার আম খাওয়াবো আপনাদের, কিন্তু দেখলাম সেখানেও মুশকিল। মালদার আমের বাগানে এখন কাকের উপদ্রব হয়েছে মশাই। আম গাছ কেটে বিঘের পর বিঘে জমি নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী জবরদখল বন্ধ করতে বলেছেন, আর মালদার আম চাষিরা বলছেন জেলার ঐতিহ্যবাহী ফজলি আমের বাগানে জবরদখলটাই স্বাভাবিক হয়ে গেছে, কিছুতেই থামানো যাচ্ছে না। গাছ কেটে রাতারাতি বাগান সাফ করে যেখানে আম হওয়ার কথা ছিল ফজলি আম, সেখানে প্লট হিসেবে জমি বিক্রি হয়ে যাচ্ছে, বেবাগ বিক্রি হয়ে যাচ্ছে। যেখানে আম চাষ করতেন কৃষকরা, সেখানে এখন বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সেই বাড়িঘরে যারা থাকবেন তারা আর এই আমের সময় আম খেতে পাবেন না, কারণ আমটা ফলবে কোথায়? বাড়ির ছাদে। আমার দুটো প্রশ্ন। প্রথমত, জমির চরিত্র তো চাইলেই বদল করা যায় না। যে জমিতে আমের বাগান, সেই জমি কৃষিকাজে ব্যবহার হচ্ছে বলেই ধরে নিতে হবে, কারণ সেই জমির হিসেব রাজ্যের উদ্যান পালন দফতরের রেকর্ড বুকে তো নথিভুক্ত থাকার কথা। কি করে আম গাছ কেটে রাতারাতি জমির চরিত্র বদলে ফেলা হচ্ছে, সেখানে প্লট করে বিক্রি করে দিয়ে জনবসতি করে তোলা হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, রাজ্যের বন দফতরের নিয়ম হচ্ছে একটা পূর্ণবয়স্ক গাছ কাটলে তার বদলে 4টে সেই গাছের চারা বসাতে হবে। তাহলে ফজলি আমের একটা গাছ কাটা হলেও তো সেই গাছের পরিবর্তে 4টে করে চারা বসানোর কথা। বসানো হচ্ছে তো? খোঁজ নিয়ে দেখুন। সে অনেক কাল আগের কথা। পলাশীর প্রান্তরে স্বাধীন দেশের সূর্য ততদিনে অস্ত গিয়েছে। সম্ভবত সেটা 1800 সাল। মালদার গৌড়ে পৌঁছলেন এক ব্রিটিশ কালেক্টর। সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন ফজলি বিবি নামে এক বৃদ্ধা। হাতে তার বাগানের আম। আম খেয়ে খুশি কালেক্টর সাহেব জিজ্ঞেস করলেন আমের নাম কি। ভাষা বুঝতে না পেরে ফজলি বিবি নাকি নিজের নাম বলেন। সেই থেকে ওই আমের নাম নাকি হলো ফজলি। জনশ্রুতি মিশে যায় মালদার আমবাগানের হাওয়ায়। ফজলির নামকরণের কাহিনী ছাপিয়ে যায় করাতের শব্দ। মালদার ফজলি বাগানে এখন শুধুই কুড়ুল, করাত আর কাটারির কোপ পড়ছে। কোপ পড়ছে আর দুধদার হেলে পড়ছে মালদার বিখ্যাত সুরমা ফজলি। ফজলি আমের অন্যতম সুরমা ফজলি। সাধারণ ফজলির থেকে আকারে সামান্য ছোট, কিন্তু সুরমা ফজলি স্বাদে অনন্য। মুখে দিলেই গলে যায় অতি মিষ্টি সুরমা। সেই আম নয়, জমি হাঙররা নাকি গিলে খাচ্ছে ফজলি আমের বাগান। ফজলি আম কি পাওয়া যাচ্ছে না? ফজলি আম পাওয়া যাচ্ছে না। কেন? ওই যে গাছ করে দিচ্ছে, কেটে ফেলে দিচ্ছে, সব যে প্লট করে বিক্রি করছে। আস্তে আস্তে মানে চলেই যাচ্ছে, কেটে কেটে মানে ইয়েই আছে। হ্যাঁ, বড় বড় যেগুলো মানে ব্যবসায়িক আছে তারা সব কিনে নিচ্ছে, কিনে নিয়ে প্লটকে প্লট মানে কেটে কুটে হ্যাঁ মানে বসতের দিকে হয়ে যাচ্ছে। আম চাষিদের আক্ষেপ কি মিথ্যে? মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে আম বাগানটাকে কাটা করে যাবে। গত 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলায় আম বাগানগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। বিঘের পর বিঘে আম বাগান খালি করে
জমি নাকি বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে ঘরবাড়ি। মালদার ফজলি নাকি জমি হাঙরদের দাপটে অস্তিত্ব সংকটে ভুগছে। মুখ্যমন্ত্রী বলার পরেও জমি দখল নাকি চলছে বেপরোয়াভাবে। তাই মালদার রাজনীতিতেও আমের গন্ধ লেগেছে। এটার সঙ্গে সম্পূর্ণভাবে শাসক দল অর্থাৎ তৃণমূল দলের দুষ্কৃতীরা যুক্ত আছে এবং এটা একটা ব্যবসার আকার নিয়েছে। ভূমি দপ্তর এবং প্রশাসন এটা দেখেও চুপ করে আছে। দোষ তৃণমূলেই কি সব ক্রিমিনাল? তা না, তৃণমূলের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই। আধিকারিকদের মধ্যে কিছু সৎ মানুষ আছে, কিছু আছে, অসৎ আছে। একটা গাছ কাটলে 4টা করে গাছ নতুন করে তাকে রোপণ করতে হবে এবং তাহলেই কিন্তু সরকারি ফরেস্ট ডিপার্টমেন্ট অনুমতি দিবে। মালদার চাঁচল, মানিকচক, রতুয়া, কালিয়াচক, ইংরেজবাজার সব ব্লকের প্রায় লক্ষাধিক পরিবার আম চাষ বা আমের ব্যবসায় যুক্ত। ফলে রাজনীতিতে আমের বাগান ধ্বংস নিয়ে কামড়াকামড়ি একটু তো হবেই। কিন্তু প্রশাসন কি করছে? বন দপ্তর বিষয়টা জানে? রাজ্যের উদ্যান পালন দপ্তর তারা কি কিছু জানে? যদি আমি ফজলি গাছ না লাগাই আর আমার এক্সিস্টেন্স ফজলি গাছ থাকে এবং সেই গাছ যদি আমার মানে কন্টিনিউ কাটা হয় ইয়ার আফটার ইয়ার, তাহলে একদিন এই ফজলিও বিলুপ্ত হতে পারে। অর্থাৎ ওই গাছের বদলে গাছ, একটার বদলে 4টে গাছ, এটা নিয়ম। সবাই এটা জেনে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছে। হচ্ছে কি, বাজারে যান না, আমি বললাম আপনাদের খোঁজ নিতে। আপনি মালদায় গিয়ে খোঁজ নিতে বলিনি, আপনার বাড়ির বাজারে যান, একবার একটু ফজলি আম খোঁজ করে দেখুন, পেলে বুঝবেন অন্তত একটার বদলে একটা গাছ লাগানো হয়েছে। আর না পেলে বুঝবেন যা বোঝার আর কি বলবো। আপনারা জানেন, শুনছেন বিলুপ্ত প্রায় শব্দটা। আমও বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, ভাবতে পারছেন আমাদের এখানে। অথচ এই মালদায় আম চাষের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কত পরিবার জড়িত জানেন? 5 লক্ষ। আমের চাষ, আমের রক্ষণাবেক্ষণ বা আম পাড়া থেকে শুরু করে আমের রপ্তানি, আম বাগানের সাথে এই মালদার বিভিন্ন ব্লকের অসংখ্য পরিবার কোনো না কোনোভাবে জড়িয়ে। এবার সেই ফলের বাগানে যদি বহুতল মাথাচাড়া দেয়, তাহলে তো বুঝতে হবে মুখ্যমন্ত্রীর মুখ খোলা সত্ত্বেও কিচ্ছু হলো না। বুঝতে হবে আম বাগানগুলো ওই দখলদারদের হাতে যাওয়াটাই নিয়তি। আচ্ছা, তাহলে কোথাও গিয়ে এই ব্যাপারটা দাঁড়াবে না যে সমস্ত ক্ষেত্রেই কথা না শোনাটা আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে?